নমস্কার। আজকে স্বাস্থ্যের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি। 2026 সালে ভারতবর্ষ থেকে হাম এবং রুবেলা দুটি ভাইরাল গঠিত রোগ, এই দুটি রোগ দূরীভূত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে অভিযান আমরা চালাতে চাইছি, সেই অভিযানটা আমরা কীভাবে করব তারই একটা পটভূমিকা আজকে রাখতে চলেছি। প্রথমেই বলি, এই যে হাম, এই হামের টিকা আমরা প্রথমে হামের টিকা শুরু করেছিলাম 1980 সালে। এই টিকাটা শুরু হয়েছিল তামিলনাড়ু রাজ্যকে নিয়ে। তামিলনাড়ু রাজ্যে 1980 সালে প্রথম হামের টিকা দেওয়া শুরু হয়। ঠিক তার 5 বছর পরে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামে প্রথম হামের টিকা অন্তর্ভুক্ত হয় 1985 সালে। তার পরে আমরা হামের সেকেন্ড ডোজ চালু করেছিলাম ঠিক তার 25 বছর পরে 2010 সালে আমরা হামের সেকেন্ড ডোজ আমরা চালু করেছিলাম। ক্রমান্বয়ে এগিয়ে গিয়ে আরও 7 বছর পরে 2017 সালে আমরা এমআর ভ্যাকসিন অর্থাৎ হামের সঙ্গে রুবেলাতে যোগ করলাম এবং যোগ করে 5 ফেব্রুয়ারি হাম এবং রুবেলার প্রথম ভ্যাকসিনটা নিয়েছিল। তারও 7 বছর পরে 2023 সালে আমরা এই রোগ দূরীভূত করার জন্য হাম এবং রুবেলার ক্যাম্পেইন শুরু করেছিলাম 2023 সালের জানুয়ারি মাসে। ক্রমান্বয়ে আমরা এই এমআর ভ্যাকসিন, হাম এবং রুবেলা ভ্যাকসিন এখন ইউআইপি অর্থাৎ ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা এক্সটেন্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত। এবার এই রোগটাকে আমরা নির্মূল করতে চাইছি। আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি, গত বছর ভারতবর্ষে হামের কেস হয়েছিল 20,775টি এবং রুবেলার কেস হয়েছিল 2,523টি। যদি আমি মনে করি যে ছোট বাচ্চাদের এই রোগের মৃত্যুর প্রাবল্য কেমন, তাহলে এটা দেখা যাবে যে যদি 3টি কারণ আমি বলি ছোট বাচ্চাদের মৃত্যুর কারণ, তার একটার নাম ডায়রিয়া, একটার নাম মিজলস, আরেকটার নাম প্রিমেসিস। এই 3টি কারণের মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে এই হাম বা মিজলস। এই রোগে বাচ্চা মৃত্যুমুখে পতিত হয়। কিন্তু আমরা এই রোগকে প্রতিরোধ করার জন্য যে কভারেজ তুলে আনতে পেরেছি, সেটা ভারতবর্ষে অর্থাৎ এমআর ভ্যাকসিন ফার্স্ট ডোজের কভারেজ বর্তমানে 93.7% এবং এমআর ভ্যাকসিন দ্বিতীয় ডোজের যে কভারেজ সেটা 92.2%। অর্থাৎ আমাদের যে অভিষ্ট লক্ষ্য, যেটা করা দরকার 2026 সালে হাম রোগকে, মিজলস রোগকে নির্মূল করতে গেলে যে কভারেজটা আমাদের দরকার 85% মিনিমাম কভারেজ এমআর ভ্যাকসিনের, আমরা সেই আমাদের লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। একটু রোগের কথা 2-4টে কথা বলি। এই হাম বা রুবেলা তার সিমটম কি? সিমটম হচ্ছে হাম হলে কাশি হবে, হাম হলে চোখ লাল হবে, হাম হলে আমার নাক দিয়ে জল পড়বে, আমার মেলেইজ হবে, আমার উইকনেস হবে, র্যাশ বেরোবে গায়ে এবং এই র্যাশ জীবাণু ঢোকার 7 দিন পরে বেরোয় এবং এই র্যাশটা কিন্তু আমাদের বডিতে তারপরে থাকে। তাহলে এই যে হামের যে সিমটম, এই সিমটম থেকে কিন্তু এটা পরিষ্কার যে এই রোগকে আমরা অতি সহজে চিনতে পারি। হাম এবং রুবেলার সাইন সিমটম আমাদের সবারই জানা। তবে একটু বলি, 3টে সি নিয়ে আমরা বলি। এই হাম, কাপ কোরাইকা কনজাংটিভাইটিস, চোখ লাল হবে, নাক দিয়ে জল পড়বে, সঙ্গে কাশি হবে, কানে ব্যথা হবে, একটু দুর্বল ভাব, একটা ম্যালেইজ ভাব, এগুলো হচ্ছে প্রথমে শুরু হয় এবং জীবাণু ঢোকার 4 দিন পরে যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, সেই র্যাশ কিন্তু আমাদের সারা শরীরে বেরোয়। প্রথম র্যাশ বেরোয় কানের পেছনে এবং তারপরে আস্তে আস্তে শরীরের সব জায়গাতে মিজলস র্যাশ দেখা দেয়। তাহলে এর সঙ্গে একটা কথা বলে রাখি, আজ মিজলস এবং রুবেলা ভ্যাকসিন নেওয়ার কথা বলছি, তো বলার আগে এটা বলি, না নিলে রিস্কটা কি? এই রিস্কটা হচ্ছে এটা, এই এমআর ভ্যাকসিন নিলে ডায়রিয়া প্রকোপ ঠেকায়। এমআর ভ্যাকসিন নিলে মিজলস হওয়ার পরে যে নিউমোনিয়া হয় পোস্ট কমপ্লিকেশন, সেই নিউমোনিয়া বন্ধ হয়, নিউমোনিয়া প্রতিরোধ করে। মিজলস ভ্যাকসিন নিলে লস অফ ইমিউনিটি থেকে ঠেকায়। আবার মেয়েদের ক্ষেত্রে কি করে? মেয়েদের ক্ষেত্রে এই মিজলস ভ্যাকসিনের একটা অপ্রতিরোধ্য
বেনিফিট আছে আমরা প্রত্যেকে জানি। এই নিজের ভ্যাকসিন যদি মেয়েটা নেয়, তাহলে মেয়েটা যখন বিয়ে হবে, যখন তার প্রেগনেন্সি আসবে, তখন কিন্তু তার গর্ভস্থ ভ্রূণও হার্ট ডিজিজ হবে না, তার গর্ভস্থ ভ্রূণের মানে অন্ধত্ব হবে না, তার গর্ভস্থ ভ্রূণের বধিরতা হবে না, মেন্টাল রিটার্ডেশন হবে না, এছাড়াও অ্যাবর্শন এবং স্টিল বার্থ তো হতে পারে। সুতরাং এই টিকা নিলে গর্ভস্থ ভ্রূণও এইসব হওয়ার থেকে মুক্তি পাবে। সুতরাং এমআর ভ্যাকসিনের এই বেনিফিশিয়াল দিক এটা আমাদের প্রত্যেকের জানা। এবার একটু মূল জায়গায় আসবো, কি কি স্টেপ নিলে আমরা ভারতবর্ষ থেকে এই এমআর ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে 2026 সালে এই রোগটাকে নির্মূল করতে পারবো। প্রথমেই বলি, 9 মাস যে প্রথম ডোজ এবং 16 মাসে যে সেকেন্ড ডোজ, এই টাইম মতো দুটি ডোজ নিয়ে আমাকে কিন্তু হাই কভারেজ আমাকে তুলতে হবে। দুটো কথা দিয়ে প্রথমে শুরু করি। একটা হচ্ছে সুসংগঠিত কার্যকরী পরিকল্পনা নিতে হবে। সুসংগঠিত কার্যকরী পরিকল্পনা মানে কি? যেমন শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থা। কেন শক্তিশালী কথাটার উপর জোর দিলাম এই কারণে, আমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, আমাদের যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, আমাদের যে ইউপিএসসিগুলো আছে, আমাদের যে টিকা গ্রহণ কেন্দ্রগুলো রয়েছে মিউনিসিপ্যালিটিতে, সেগুলোর মধ্যে ভ্যাকসিন সাপ্লাই যেমন ঠিকঠাক থাকতে হবে, ভ্যাকসিনের ইফিকেসি ঠিক থাকতে হবে, ভ্যাকসিনের যেটাকে আমরা বলি ভ্যাকসিন ভায়াল মনিটর, সেটাও আমাদের ঠিকঠাক থাকতে হবে ওই জন্য, এবং যে সাপ্লাইং চেন এবং সেখান থেকে ভ্যাকসিন ফেরত আসা, এই শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থার দরকার আছে। দ্বিতীয় কথা বলবো, উচ্চ টিকাদান কভারেজ, তার মানে হাই কভারেজ অফ দি এমআর ভ্যাকসিন, এটা আমাদের দরকার। এইভাবে পৃথিবীর বহু দেশ, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, তারা কিন্তু এই হাম রোগ এবং রুবেলা রোগ থেকে তারা নির্মূল করে দিয়েছে। তারা WHO থেকে স্ট্যাটিক এলিমিনেশন সার্টিফিকেট পেয়েছে। এবার আমি 6টা স্ট্র্যাটেজি বলবো, এই 6টা স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে কিন্তু এই 2026 সালের মধ্যে হাম রুবেল মুক্ত ভারতবর্ষ, হাম রুবেল মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারবো। প্রথমে বলি, 1 নম্বর, আমাদের ভ্যাকসিনটা হচ্ছে ইফেক্টিভ ভ্যাকসিন। এমআর যে 100% ইফেক্টিভ ভ্যাকসিন, এই ভ্যাকসিনের কভারেজ আমাকে কিন্তু 95%-এর ওপরে রাখতে হবে। দিস ইজ ইন WHO গাইডলাইন। প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দুক্ষেত্রেই 95-এর উপরে কভারেজ রাখতে হবে। 2 নম্বরটা বলি, 2 নম্বরটা হচ্ছে মজবুত রোগ নজরদারি ব্যবস্থা রাখতে হবে। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। মজবুত বললাম কেন? মানে এক্সটেন্ডেড, মানে মজবুত রোগ নজরদারি ব্যবস্থা। আমার একটা মনে হলো এর মিডিলস হয়েছে, আমার সিমটমগুলো মনে হলো, ঘটনাগুলো শুনে মনে হলো মিডিলস হয়েছে, তাকে যত দ্রুত শনাক্ত করা যাবে তত ভালো, এবং তার ল্যাবরেটরি কনফার্মেশনের জন্য পরীক্ষা করতে হবে। তার পরের ধাপে আসি, ল্যাবরেটরির যে পরীক্ষা হচ্ছে, শুধু স্যাম্পেল পাঠালেই হবে না, তার রিপোর্ট ভাবে আসবে তা তদারকি করতে হবে। ল্যাবরেটরি ভিত্তিক নজরদারি এটাও দরকার আছে, তা নাহলে রিপোর্ট তাড়াতাড়ি পেলে আমি তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারবো, আমি রোগটাকে যে স্পেয়ারিং অফ দি ডিজিজ সেটাকে আমি প্রতিরোধ করতে পারবো। এবং তারপরে যে প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে যত কেস হবে এই মজবুত রোগ নজরদারি ব্যবস্থার মাধ্যমে সব কেসের রিপোর্টটাকে বাধ্যতামূলক করতে হবে, কম্পালসারি করতে হবে। 3 নম্বর স্ট্র্যাটেজি বলি, পাবলিক অ্যাওয়ারনেস এবং শিক্ষা। অর্থাৎ আমি দুটো বিষয়ে কথা বলবো, একটা হচ্ছে জনগণের মধ্যে টিকার প্রয়োজনীয়তা এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তা কেন বলছি? খালি টিকার প্রয়োজনীয়তা বোঝালে হবে না, সেটা দিলে জনগণ যাতে বুঝতে পারে, কনফিডেন্স পায়, সেই নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। আমার যে AEFI কিট, অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন, সেটা রেডি রাখতে হবে। 2 নম্বর, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যত ভুল তথ্য আমাদের সোসাইটিতে আছে তার বিজ্ঞানসম্মত আলোচনা করে মানুষকে ব্যবহার করতে হবে, মানুষকে বোঝাতে হবে। এবার 4 নম্বর স্ট্র্যাটেজিতে চলে যাই। 4 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে যে আনকভার্ড যে গোষ্ঠী আছে তাকে টিকার আয়তায় আনতে হবে। কারা আনকভার্ড? আদিবাসী এরিয়া। কারা আনকভার্ড? লেফট আউট। কারা আনকভার্ড? ড্রপ আউট। কারা আনকভার্ড? নিউ কামার্স অফ দেয়ার কমিউনিটি, নতুন যারা ওই জনবসতিতে এসছে। আর লেফট আউট, ড্রপ আউট আপনারা জানেন, যারা কোনোদিন ভ্যাকসিন নেয়নি লেফট আউট, যারা একটা ডোজ নিয়ে আরেকটা নেয়নি তারা ড্রপ আউট। এই যে মানুষ, এই আনকভার্ড গোষ্ঠীকে আমার টিকার আওতার মধ্যে আনতে হবে। তার জন্য দুটো স্ট্র্যাটেজি নিতে হবে। নাম্বার 1 হচ্ছে ইমিউনাইজেশন গ্যাপ এরকম করে যাবে না। প্রথম ডোজ যদি এমআর ভ্যাকসিন একটা নেয়, দ্বিতীয় ডোজ সময় মতো
সেই পরিমাণ কভার করতে হবে। MR1 যদি 95% হয়, MR2ও 95% হবে। এই ইমিউনিটি গ্যাপটাকে আমাদের কভার করতে হবে। আরেকটা আমরা স্ট্র্যাটেজি নিতে পারি, তাকে আমরা বলি ক্যাচ আপ প্রোগ্রাম। এটা ইমিউনাইজেশনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই ক্যাচ আপ প্রোগ্রামের মাধ্যমে আমার এই যে আনকভার ডোজটি তার ইমিউনাইজেশন এনশিওর করতে হবে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিকের সহজলভ্যতা। ব্যাপারটা কি, আমরা যে ভিএসএনডি করি, আমরা যে প্রান্তিক অঞ্চলে ক্যাম্প করি, সেটা জানি ইজি অ্যাক্সেসেবল, ইজি অ্যাফোর্ডেবল হয়। এটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কমিউনিটি ক্লিনিকের সহজলভ্যতা একটা ইম্পর্টেন্ট পার্ট। 5 নম্বর স্ট্র্যাটেজি কি, সীমান্তবর্তী এবং আন্তর্জাতিক সহযোগিতা দরকার। যে সীমান্তবর্তী আমাদের জেলা যেগুলো রয়েছে, তার যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, তাদের সঙ্গে তথ্যের আদান প্রদান দরকার। তাদের সঙ্গে সংক্রমণ প্রতিরোধে সমন্বয় মিটিং করা দরকার, যাতে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে না আসে বা আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশে না যায়। সুতরাং সীমান্তবর্তী এবং আন্তর্জাতিক সহযোগিতা দরকার। পরিশেষে একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে আঞ্চলিক যাচাইকরণ কমিটি তৈরি করতে হবে। অর্থাৎ RVC, রিজিওনাল ভেরিফিকেশন কমিটি, এটা তৈরি করতে হবে। কাদের নিয়ে তৈরি করব? BMOIs, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আমার সভাপতি এবং অন্য অন্য লোকজন যারা ব্লকে ইমিউনাইজেশনের সঙ্গে যুক্ত, তাদের নিয়ে RVC গঠন করতে হবে, রিজিওনাল ভেরিফিকেশন কমিটি। এরা কি করবে, ওই ব্লকে কটা মিডলস হয়েছে এবং তার আউটব্রেক কোথায় হয়েছে, তার কী কী প্রোটেক্টিভ মেজার নিতে হবে, তার কী কী আমাকে পদক্ষেপ নিতে হবে যাতে এটা আরও না ছড়ায়, তার জন্য কী কী ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি নিতে হবে, সেই অঞ্চলের কন্ট্যাক্ট সার্ভে করতে হবে, এবং তার ফলো আপ করতে হবে। এই কাজটা করবে হচ্ছে রিজিওনাল ভেরিফিকেশন কমিটি। এটা প্রতি ব্লকে ফরমেশন করতে হবে এই বিডিও, সভাপতি এবং BMOI সাহেবদের নিয়ে। এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা এই MR ভ্যাকসিন 95%-এর উপরে কভারেজ করতে পারবো এবং এই রোগকে আমরা ভারতবর্ষ থেকে দূর করতে পারবো, পশ্চিমবঙ্গ থেকে দূর করতে পারবো। লাস্টে একটা কথা বলে শেষ করব, প্রিভেনশন ইজ চিপার দেন কিওর। প্রতিরোধটা অনেক সোজা কিওরের থেকে, অর্থাৎ তাকে যে ট্রিটমেন্ট করার থেকে প্রতিরোধটা অনেক সোজা। এটা মাথায় রেখে আমরা যদি সবাই ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমরা কিন্তু মিজিলস হামের যে নির্মূলকরণ অভিযান 2026 সালে আমরা করতে চলেছি, এতে আমরা সফল হবই। নমস্কার, আমি ডেপুটি CMO 3, বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট।